আসসালামু আলাইকুম। আজকের যে ভিডিওটা করব সেটা হলো একটা গাড়ি রিলেটেড ভিডিও। প্রথমেই বলে রাখি, জার্মানিতে যদি কেউ গাড়ি ক্রয় করে সেটা নিতান্তই প্রয়োজনীয়। আমরা বাংলাদেশ থেকে যারা এসেছি তারা প্রায়ই চিন্তা করি একটা গাড়ি হলো গ্লোরি বা স্ট্যাটাসটাকে আপডেট করার জন্য, কিন্তু জার্মানির ক্ষেত্রে এটা সম্পূর্ণ ভিন্ন। জার্মানিতে প্রত্যেকটা মানুষ গাড়ি ইউজ করা হলো তার প্রয়োজনে। খুব কম সংখ্যক মানুষ আছে যারা শখের বসে গাড়ি ক্রয় করে। জার্মানিতে আসার পরে আমি দেখেছি যে বৃদ্ধ মানুষ খুব দামি দামি গাড়ি কিনছে। কেন? কারণ হলো সারা জীবন সে অনেক টাকা ইনকাম করছে, হয়তো তার কোনো ছেলে মেয়ে নাই, এখন সে বিভিন্ন ধরনের শখ পালন করে মোটামুটি তার বাকি লাইফটা কাটাতে যাচ্ছে। এবং যত বাংলাদেশিরা এখানে আসে প্রথম তারা পুরনো গাড়ি কেনার চিন্তা করে, একটু সস্তায় পুরনো গাড়ি কেনার চিন্তা করে। সেই চিন্তা করে আমিও আসলে একটা পুরনো গাড়ি কিনেছি। আমার গাড়ির ব্র্যান্ডটা হলো স্কোডা একটা ব্র্যান্ড। তো সত্যি কথা বলতে আমার গাড়ির প্রতি কোনো ফ্যাসিনেশন নাই, তো গাড়ির লাইসেন্সের প্রতিও আমার খুব বেশি আগ্রহ ছিল না। কিন্তু পারিপার্শ্বিক অবস্থার কারণে আমার মনে হয়েছে যে আমাকে গাড়ির ড্রাইভিং লাইসেন্সটা নিতে হবে এবং আমাদের একটা গাড়ি কিনতে হবে। কি পারপাসে কিনেছি, কোন পারপাসে কিনেছি, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত জিনিস। সেই জন্য ওই জিনিসটা হয়তো আপনাদের সাথে ফুলটা শেয়ার করব না, কিন্তু পারপাসটা ছিল একেবারে প্রয়োজনীয় একটা পারপাস। তো আজকে আমি কেন গাড়ি কিনেছি বা গাড়ি কেন কিনতে হবে সেইটা বলার জন্য আসলে এই ভিডিওটা করছি না আর কি। তো আমরা বাংলাদেশে যারা গাড়ি কিনি, এখন নতুন সিস্টেম হয়েছে যে গাড়ির জন্য ইন্স্যুরেন্স করতে হবে। কিন্তু জার্মানিতে এই যে ইন্স্যুরেন্সটা হলো বাধ্যতামূলক। বাংলাদেশে এখন পর্যন্ত এটা বাধ্যতামূলক কিনা জানি না, কিন্তু আমি যতটুকু শুনেছি এখন একটু বাধ্যতামূলক করেছে। কিন্তু জার্মানিতে অবশ্যই ইন্স্যুরেন্স করাটা বাধ্যতামূলক। এই ইন্স্যুরেন্সের দুইটা ভাগ আছে, একটা হলো টাইল কাস্কো আর একটা হলো ফুল কাস্কো। টাইল কাস্কোটা হলো যে একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত কভার করবে। যদি একেবারে সোজা বাংলায় বলি, আপনি যদি আপনার গাড়ি দিয়ে অন্য কোনো গাড়ির ক্ষতি করে ফেলেন, তো ওই যে অন্য গাড়ির যে ক্ষতি হয়েছে সেইটা আপনার ইন্স্যুরেন্স পে করবে। এই যে আপনি অন্য গাড়িতে লাগিয়ে দিয়েছেন, আপনার গাড়ি একটা ড্যামেজ হয়েছে, এইটাতে ইন্স্যুরেন্স কোম্পানি কোনো পে করবে না। কিন্তু ফুল কাস্কোতে আপনি যদি আনইনটেনশনালি কারো গাড়িকে লাগিয়ে দেন, একটা ক্ষতি করে ফেলেন, হয়তো তার একটা গ্লাস ভেঙে গেছে, আপনার একটা মিরর ভেঙে গেছে, তো ইন্স্যুরেন্স এই দুইটাই কভার করবে। তো এর মাঝখানে বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্সের প্রকারভেদ আছে। তো সত্যি কথা বলতে ইন্স্যুরেন্সের কথাও বলতে আসেনি। ইন্স্যুরেন্স যেহেতু আমার এই টপিকের মধ্যে একটা ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ জিনিস, সেই জন্য আসলে ইন্স্যুরেন্সের কথাটা বললাম। তো আমি আমার কর্মর জন্য একটা ডিফারেন্ট সিটিতে মুভ হই। তো ওই ডিফারেন্ট সিটিতে মুভ হওয়ার জন্য আমাকে প্রতিদিন মোটামুটি এক এক পাশ থেকে 18 কিলোমিটার, এক পাশ থেকে 18 কিলোমিটার, অলমোস্ট 36 থেকে 40 কিলোমিটার প্রতিদিন আমাকে গাড়ি চালিয়ে অফিস করতে হইতো। তো আমাদের অফিস ছিল হলো খুব আর্লি করার পসিবিলিটি ছিল। সো সেই জন্য আমি 6টার সময় থেকে অফিস করতাম, প্রেফার করতাম। মাঝে মাঝে 7টায় যেতাম, মাঝে মাঝে 7:30টায় যেতাম, যখন যেটা ভালো মনে হইতো। জার্মানিতে যেহেতু উইন্টার টাইমে সকাল হয় খুব দেরিতে। তো 6টার সময় যদি অফিস করতে হইতো তাহলে ডেফিনেটলি আমাকে 5টার সময় উঠে মোটামুটি 5:40-এর মধ্যে বের হয়ে যেতে হইতো, বা 5:30। তো ওই টাইমটা একেবারে পুরো অন্ধকার টাইম। তো আমার অফিসে পৌঁছানোর জন্য একটা রোড ছিল, মানে বিভিন্ন ধরনের রোড দিয়ে যাইতে হতো, কিন্তু একটা বড় লং রোড ছিল, সেটাকে বলা হয় বুন্ডেসট্রাসে। ওইখানে ম্যাক্সিমাম 100 কিলোমিটার বেগে গাড়ি চালানো যেত, বা 70-80, মিনিমাম 70 গাড়ি চালানো যেত। তো বুন্ডেসট্রাসের হলো রাস্তার মাঝখানে কোনো ডিভাইডার থাকবে না, এক পাশ দিয়ে শুধু গাড়ি যাবে আর এক পাশ দিয়ে গাড়ি আসবে। তো এরকম একটা জায়গায় আসলে আমি গাড়ি চালাচ্ছিলাম।
তো গাড়ি চালাইতে চালাইতে আমি খেয়াল করলাম আমার পিছনে পুলিশের গাড়ি, তার যেহেতু রাতের অন্ধকার মোটামুটি, তার যে সাইরেন, যে একটা বাতি জ্বলে, সেই বাতিটা। সো জার্মানিতে নিয়ম হইল, আপনি যে কোনো অবস্থায় থাকেন না কেন, পুলিশের গাড়ি বা অ্যাম্বুলেন্স, এই ইমার্জেন্সি গাড়িগুলোকে ডেফিনেটলি পাস দিয়ে দিতে হবে। তা আমি ওই দিন বুঝতে পারতেছিলাম না যে কেন শব্দ হচ্ছিল না। নর্মালি পুলিশের গাড়ি খুব সাইরেন করে আসে বা অ্যাম্বুলেন্স খুব সাইরেন করে আসে, তখন তাকে পাস দিয়ে দেওয়া যায়। তো আমি, যেহেতু বুন্ডেসট্রাসে মোটামুটি একটা লেন, সো আমি লেন ক্রস করতে পারছিলাম না যে তাকে সাইড দেওয়ার জন্য। তারপরে মোটামুটি আমি গাড়িটাকে, যেহেতু ওইখানে আমি 100 কিলোমিটার বেগে চালাচ্ছিলাম, মোটামুটি 50 অথবা 60 এনে একটু সাইড দিয়ে চালাচ্ছিলাম। তো পুলিশের গাড়িটা মোটামুটি আমাকে ক্রস করে চলে যায়। তো এইটা তো প্রথম, ওকে, একটা গাড়ি, পুলিশের গাড়ি চলে গেছে। কিন্তু অলমোস্ট 5 থেকে 6 মিনিট পরে দেখলাম সেম, কোনো আওয়াজ নাই, সাইরেন্টার আওয়াজ নেই, কিন্তু এইরকম একটা বাতি জ্বলতেছে এবং আমি পিছনে খেয়াল করতেছি পুলিশের গাড়িটা স্ট্রাগল করতেছে যে ক্রস করার জন্য। আমার পিছনের গাড়িটাকেও ক্রস করতে পারতেছে না, আমাকেও ক্রস করতে পারতেছে না। যেহেতু আমরা একেবারে একটা বুন্ডেসটা আছে, একটা লেনে গাড়ি চালাচ্ছি, ওই পাশ থেকে গাড়ি আসতেছে। তো আমি কি করলাম, সেটা হলো যে কারণ হলো আমি যদি পুলিশের গাড়িকে সাইড না দিই, আমার লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে, আমার পয়েন্ট কাটা হয়ে যেতে পারে, ঠিক আছে, বিভিন্ন ধরনের অবস্টাকল হইতে পারে, জরিমানার সম্মুখীন হইতে পারে। সো আমি তখন মোটামুটি 70-80 কিলোমিটার বেগে ছিলাম। তো আমি মোটামুটি সামনে দেখতে পারলাম একটা বাস স্টপেজ। মোটামুটি আমার গাড়িটা চলতেছে এরকম স্পিডে। তো আমি বাস স্টপেজ, আমি চিন্তা করেছি যে ওইখানে যে মোটামুটি আমি পুলিশের গাড়িটাকে সাইড দিব। আমি ওই বাস স্টপেজটার জন্য আলাদা করে একটু সাইড করা হয়, যেখানে বাসটা থামতে পারে। তো আমি করলাম কি, এই যে মোটামুটি, এবং ডিস্টেন্সটা খুব বেশি ছিল না। যদি আমি আগে থেকে দেখতে পারতাম, যেহেতু রাতের অন্ধকার, তাহলে হয়তো আমি আগে থেকে স্পিড কমায় মোটামুটি ওইখানে করতে পারতাম। আমি মোটামুটি হার্ড ব্রেক করেছি। সো আমি হার্ড ব্রেক করে মোটামুটি ওই জায়গাটা থামার চেষ্টা করেছি। যেহেতু আমার ডিস্টেন্সটা কম ছিল, তো আমার হার্ড ব্রেকটা এত কাজ হয়নি। সো আমার একটা চাকা, যে ক্যাপস্টোন, মানে যেই পাথরের যে একটা লাইন ছিল, মানে রাস্তার এক পাশে, ওই জায়গাটায় যে লেগে যায়। তো লাগার সাথে সাথে আমি বুঝতে পারি যে, মানে লাস্ট মোমেন্টে যে লেগে যায় আর কি, ব্যাপারটা এলো এরকম। তো লাগার সাথে সাথে আমি বুঝতে পারি যে আমার শুধু চাকাটাই লাগে, আর কিছু লাগে না, যে আমার হয়তো চাকার কোনো ক্ষতি হয়েছে। তো আমি মোটামুটি দরজা খুলে বের হই। বের হয়ে দেখি যে চাকাটা পাংচার হয়ে গেছে। তো এখন শুরু হয় যে আমার ইন্স্যুরেন্সের কার্যকাহিনী। তো আমি প্রথমে একটু শক লাগে, কি করব সেটা বুঝতে পারতেছিলাম না 5 মিনিটের মতো। তখন তো মনে হলো যে না, আমার তো একটা সার্ভিস আছে ইন্স্যুরেন্সে, যে যদি কোনো কারণে আমার গাড়ি এরকম বিভিন্ন জায়গায় যদি সমস্যার সম্মুখীন হয়, তাহলে আমি একটা সার্ভিস নিয়েছি ওই ইন্স্যুরেন্সের সাথে। সেটা হলো ব্রিফ শুটস, যে একটা ক্রেন টাইপের একটা গাড়ি আসবে, সে এসে আমাকে হয়তো তার চাকাটা ঠিক করে দিবে, চাকাটা অন্য একটা চাকা লাগিয়ে দিবে, অথবা সে গাড়িটাকে নিয়ে একটা ওয়ার্কশপে যাবে। এই ফ্যাসিলিটিটা আমার ইন্স্যুরেন্সের সাথে ছিল। ওটার জন্য আবার এক্সট্রা পে করতে হয়। তো আমি জাস্ট ইন্স্যুরেন্সের নাম্বার একটা কল দিলাম। ইন্স্যুরেন্সের নাম্বার একটা কল দেওয়ার পরে ওরা ডিটেলস জানলো যে কি হয়েছে, কেন হয়েছে। তারপর ওরা বলল যে আধা ঘন্টার ভিতরে কেউ না কেউ আসবে, এসে তোমার গাড়িটাকে যা করার, যে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া, সেই ব্যবস্থাটা নিবে। তারপরে তুমি মোটামুটি গাড়ি চালিয়ে যেতে পারবে। তো মোটামুটি আমি কিছুক্ষণ অপেক্ষা করি, 20 মিনিটের মধ্যে অপেক্ষা করি, এবং 20 মিনিটের মধ্যে একটা গাড়ি চলে আসে। সে একেবারে তার যেই, সে একটা ইকুইপড ছিল, মানে সে যদি চাইতো তাহলে আমার গাড়িটাকে চ্যাং দোলা করে একটা ওয়ার্কশপে নিয়ে যেতে পারতো। তো আসার পরে সে আমাকে জিজ্ঞেস করলো, তোমার কাছে কি স্পেয়ার কোনো চাকা আছে কিনা। তো এখানে বলে রাখি, আমি যখন পুরাতন গাড়িও কিনেছি, তখন আমি স্পেয়ার চাকার দেখেই আসলে কিনেছি। মানে স্পেয়ার চাকা থাকাটা খুব ইম্পর্টেন্ট। তো একটা চাকা যেহেতু ড্যামেজ হয়েছে, মানে টায়ারটা ড্যামেজ হয়েছে,
ফুল টায়ারটাই চেঞ্জ করতে হবে, সেই জন্য স্পেয়ার চাকাটা সে নিয়ে মোটামুটি গাড়িতে লাগিয়ে দেয় এবং সে আমাকে বলতে পারে এই চাকাটা নিয়ে তুমি ম্যাক্সিমাম 50 কিলোমিটার তুমি চালাইতে পারবা, তার বেশি তুমি চালাইতে পারবা না, এবং বেটার তোমার ফ্রন্টের যে দুইটা চাকা আছে এই দুইটা চাকার টায়ারটা চেঞ্জ করা। তো আমি মোটামুটি বলি ওকে যে আসলে আমি কোথায় চেঞ্জ করব, কারণ এই জায়গাটা আমার কাছে পুরো আননোন। তখন তারা বলে যে আমি তোমাকে একটা ঠিকানা দেখতেছি, এটা হলো পাশের একটা ওয়ার্কশপ, দে আর ভেরি গুড, ইউ ক্যান টেক এ অ্যাপয়েন্টমেন্ট, তারপরে তুমি জাস্ট ওইখানে যা ঠিক করতে পারো। তো আমি ওর কাছ থেকে নিলাম, তারপর ওকে ধন্যবাদ দিলাম, ও কিছু পেপার সাইন করতে বললো, আমি মোটামুটি পেপার সাইন করলাম। তো মোটামুটি আমি তখন গাড়ি চালাতে সক্ষম। তো মোটামুটি আমি গাড়িটা চালিয়ে আমি আমার অফিসে চলে গেলাম। ইন দিস বিটুইন যখন আমার ব্রেক চলতেছিল তখন আমি ওই ওয়ার্কশপটাকে ফোন দিয়ে বলি যে আমি একে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারি কিনা, আমার একটা খুব ইমার্জেন্সি, কারণ আমি আমার গাড়ি চালাতে পারবো না, তুমি আমাকে যদি খুব দ্রুত একটা অ্যাপয়েন্টমেন্ট দাও। এই দ্রুত অ্যাপয়েন্টমেন্টের জন্য কেন রিকোয়েস্ট করতে হচ্ছে, কারণ জার্মানিতে সব কিছু আসলে অ্যাপয়েন্টমেন্টে চলে। কোনো কিছু দরকার হলে, কোথাও যদি কোনো কিছু পারচেজও করতে হয়, মাঝে মাঝে অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হয়। সো ওয়ার্কশপগুলো খুব অকুপাইড থাকে, তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তখন ওরা বললো যে হ্যাঁ, তোমার যেহেতু ইমার্জেন্সি, নর্মালি আমরা একদিন পরে অ্যাপয়েন্টমেন্ট দিই, সেই জন্য তোমাকে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারি। তারা একটা অ্যাপয়েন্টমেন্ট দেয়। তো আমি গাড়ি চালিয়ে গিয়েছি আমার অফিসে অলমোস্ট 7 থেকে 8 কিলোমিটার, তারপরে আবার 7-8 কিলোমিটার পরে আমি ওই ওয়ার্কশপটাতে যাই। ওয়ার্কশপটাতে যাওয়ার পরে ওরা বলে যে হ্যাঁ, তোমার ফ্রন্টের দুইটা চাকা চেঞ্জ করতে হবে, আমরা 150 ইউরো চার্জ করবো। আমি বলছি হ্যাঁ ওকে ফাইন, কোনো প্রবলেম নেই। তারপরে ওরা মোটামুটি 30 থেকে 45 মিনিট সময় নেয়, মোটামুটি চাকাটা চেঞ্জ করে আমি মোটামুটি গাড়ি নিয়ে চলে আসি। এখন অনেকের প্রশ্ন আসতে পারে, এই যে ভাই আপনার চাকার যে ড্যামেজ হয়েছিল, এই ড্যামেজের জন্য কি আপনার ইন্স্যুরেন্স পে করবে? না, আমি যেই ইন্স্যুরেন্স থেকে নিয়েছি সেটা হলো একটা লায়াবিলিটি ইন্স্যুরেন্স। এই যেই মানে আমার ক্ষতিটা হয়ে গিয়েছে, এইটা ওই লায়াবিলিটি ইন্স্যুরেন্সের ভিতরে পড়ে না, বা টাইল কাস্কো অথবা ফুল কাস্কোর মধ্যে পড়ে না। আমারটা যেহেতু ফুল কাস্কো, তো ওইটার ভিতরে পড়ে না। এই যে 150 ইউরো, এইটা আমাকে নিজে পে করতে হয়েছে। তো ইন্স্যুরেন্স এখানে পে করে নাই, কিন্তু এই যে ইন্স্যুরেন্স একটা মানে গাড়ি পাঠাইলো আমার গাড়িটাকে হেল্প করার জন্য, আমার চাকাটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য, এইটার জন্য ইন্স্যুরেন্স পে করে ফেলবে, যত খরচ হয় সেটা পে করবে। আমি তো প্রতি মাসে ইনস্টলমেন্ট দিয়ে যাচ্ছি, আমাকে কোনো এক্সট্রা পে করতে হবে না। এইখানে হলো ইন্স্যুরেন্সের খেলা। এবং সত্যি কথা বলতে আমি সবাইকে প্রেফার করি যারা নতুন নতুন গাড়ি চালায়, ডেফিনেটলি যেন ফুল কাস্কোটাই নেয়। একটু মান্থলি ইনস্টলমেন্টটা একটু বেশি, কিন্তু এইটার অনেক সুবিধা আছে। যদিও এই গত 1 বছরের ভিতরে আমি কোনো অ্যাক্সিডেন্ট করি নাই, বা আমি কাউকে লাগিয়ে দিই নাই, বা কেউ আমাকে লাগায় নাই, কিন্তু এই ইন্স্যুরেন্সটা থাকাটা অনেক বেটার। যেমন আমি এমন একজনকে চিনি যে আসলে তার যে গাড়ির মাধ্যমে আরেকটা গাড়িকে ড্যামেজ করেছিল, মোটামুটি তার গাড়িতে 3-4 হাজার টাকার ইউরো খরচ হয়েছে, আরেকজনের গাড়ি 5-6 হাজার ইউরো খরচ হয়েছে। এই ফুল টাকাটা কিন্তু ইন্স্যুরেন্স পে করে। তো এইখানে আবার একটা ফ্যাক্ট, ইন্স্যুরেন্স ফুল ডিপেন্ড করা হলো গাড়ির মডেল, গাড়ি কত সালে কেনা হয়েছে, মানে গাড়ি কত সালে তৈরি হয়েছে, ফুল মানে ডিটেলস, গাড়ির যে হেলথ, সেই হেলথের উপরে মান্থলি ইনস্টলমেন্টের যে ফিটা সেটা চিন্তা করে। কারো যদি খুব নতুন গাড়ি থাকে বা খুব মডার্ন গাড়ি থাকে, তাদের ইন্স্যুরেন্স কস্টটা খুবই কম হয়, কিন্তু যদি কারো পুরোনো গাড়ি হয় তাহলে তাদের ইন্স্যুরেন্সটা বেশি হয় নর্মালি। কিন্তু কেউ যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে, তাহলে ইন্স্যুরেন্সের যে শর্তাবলী অনুযায়ী পরের যে লাইফ মানে সাইকেল, ইয়ার সাইকেল, সেখানে তারা ইচ্ছা করলে ইন্স্যুরেন্সের কস্টটা বাড়িয়ে দিতে পারবে। কারণ একটা গাড়ির একটা ড্যামেজ হয়েছে, সেটা বাড়িয়ে দিতে পারবে। কিন্তু কেউ যদি মোটামুটি কন্টিনিউয়াসলি কোনো প্রকার প্রবলেম না হয় গাড়ির, তাহলে কিন্তু আস্তে আস্তে ইন্স্যুরেন্সের কস্টটা নেমে আসবে। এই যে আমার যেই প্রবলেমটা হয়েছিল, সেই প্রবলেমের কারণে কিন্তু আমার ইন্স্যুরেন্স কস্ট বাড়ে বা বাড়বে না। কেন বাড়বে না?
কারণ হলো এইটা আমি কাউকে ক্ষতি করি নাই, কাউকে ড্যামেজ দিতে হয়নি। তারা আমার সেই ব্রিফ সোর্স থেকে ওই ইন্স্যুরেন্সটা কভার করেছে। যেহেতু এইখানে কোনো ক্ষতি সম্মুখীন হইতে হয় নাই বা ইন্স্যুরেন্সকে পে করতে হয় নাই, সেই জন্য আমার ইন্স্যুরেন্স কস্টটা বাড়ে নাই। কিন্তু এখানে যদি আমি আরেকজনকে ক্ষতি করে ফেলতাম তাহলে হয়তো আমার ইন্স্যুরেন্স কস্টটা বেড়ে যেত, তখন আমাকে পরের ইয়ারে বেশি ইন্স্যুরেন্স পে করতে হইতো। বরঞ্চ আমার গাড়ি 1 বছরের উপরে হয়ে গিয়েছে, এখন আমার মানে আমি খেয়াল করেছি অটোমেটিকলি তারা কোনো নোটিফাই করে নাই, আমাকে তারা প্রতি মাসে একটু কম চার্জ করছে। আগে যেরকম ধরলাম 55 ইউরো নিত, এখন তারা নিচ্ছে হলো 50 ইউরোর মতো সামথিং, এরকম একটা আর কি। তো এইটা হলো ইন্স্যুরেন্সের খেলা। এবং ইন্স্যুরেন্স জন্য আপনি বিভিন্নভাবে স্কিম নিতে পারবেন। একটা হলো আপনি প্রতি বছরে পে করে ফেলতে পারবেন, পুরো বছরেরটা যদি ইন্স্যুরেন্স পে করা হয় একটু টাকা কম হয়। আর যদি আপনি ইচ্ছা করলে কোয়ার্টারলি করতে পারবেন, আপনি ইচ্ছা করলে হাফ ইয়ারলি করতে পারবেন, আপনি ইচ্ছা করলে মান্থলি করতে পারবেন। আপনি যত কম টাইমে আসবেন, যদি মান্থলি করেন একটু বেশি থাকবে, কোয়ার্টারলি করলে আর একটু কমবে, হাফ ইয়ারলি করলে আর একটু কমবে, পুরো বছরে করলে আর একটু কমে যাবে মানে ইন্স্যুরেন্সের যে কস্টটা। আর ইন্স্যুরেন্সের জন্য অনেকের কাছে কিছু জুজুর তথ্য আছে বা তত্ত্ব আছে, সেটা হলো যে অনেকেই খুব এক্সপেন্সিভ ইন্স্যুরেন্স করতে চায়, যেমন হুকুবোর্গ তাদেরটা করতে চায়, তাদেরটা একটু এক্সপেন্সিভ। কিন্তু আমি প্রেফার করি অলওয়েজ যে অনলাইন ভিত্তিক কিছু ইন্স্যুরেন্স আছে। যেমন আমি যে ইন্স্যুরেন্স করি সেটা হলো ডিএ ডিরেক্টেড ইন্স্যুরেন্সটা আমি নিয়েছি। ওদের প্রিমিয়ামটা খুব কম, কিন্তু সার্ভিস সেম, কোনো পার্থক্যটা নাই। এবং আপনি যদি এরকম ডিএ ডিরেক্টের কোনো ইন্স্যুরেন্স নিতে চান, আপনার কাছে কোনো বন্ধুকে আপনি বলতে পারেন তুমি আমাকে রেফার করো। যদি কেউ রেফার করে তাহলে আপনি একটা ডিসকাউন্ট পাবেন, এবং যাকে রেফার করলেন সে একটা ডিসকাউন্ট পাবে, দুই পক্ষ একটা ডিসকাউন্ট পাবে। আপনাদের যদি এরকম ডিসকাউন্ট লাগে তাহলে ডেফিনেটলি আমাকে নক করবেন। আমার যেহেতু ডিএ ডিরেক্ট আছে, আমি একটা ডিসকাউন্ট কোড আপনাকে দিতে পারবো। আপনি একটা বেনিফিট পাবেন, আমি যেহেতু আপনাকে রেফার করলাম, আমার মাধ্যমে ইন্স্যুরেন্স কোম্পানি যেহেতু লাভবান হইলো, সেই জন্য ইন্স্যুরেন্স কোম্পানি একটু আমাকেও লাভবান করবে আর কি। তো এইটা হলো আমার ফুল স্টোরি ছিল। এর মাঝখানে যদি আপনাদের কোনো গল্প থাকে, আপনাদের যদি কোনো ঘটনা থাকে, আপনাদের যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, এরকম কোনো সমস্যার সম্মুখীনের ব্যাপারটা আমাদের সাথে শেয়ার করতে পারবেন। আপনি এখানে কমেন্টস করতে পারেন অথবা এই ভিডিওটা শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।